দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে খুন হওয়া শিক্ষার্থী লিমনের খণ্ডিত মরদেহ। নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি জামালপুরে। মার্কিন সরকারের কাছে ন্যায় বিচার প্রত্যাশা। আমার ছেলেকে এইভাবে যে মরতে হবে, এটাই আমার কাছে কষ্ট। বাংলাদেশ সরকার তথা আমেরিকান সরকারের কাছে আমরা অবশ্যই ন্যায় বিচার দাবি করি। যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে সংস্কৃতি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর সাথে বৈঠক। পর্যটকদের নিরাপত্তা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের নির্দেশ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও চাচ্ছেন যে পর্যটনটাকে একটা শিল্পে পরিণত করা। আমরা সবাই মিলে সেটা চেষ্টা করছি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোট গণনার প্রাথমিক তথ্যে এগিয়ে বিজেপি। নিজ আসনের শুভেন্দুকে পেছনে ফেলেছেন মমতা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ। এর মধ্যে লিমনের মরদেহ নিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা করেছে তার স্বজনরা। সেখানে লিমনের জানাজার পর দাফন করা হবে মরদেহ। সকাল 8টা 47 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি। মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। উপস্থিত ছিলেন লিমনের বাবা মা সহ পরিবারের সদস্যরাও। এসবের সেখানে হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র সরকারের কাছে লিমনের হত্যার ন্যায় বিচার প্রত্যাশা করেছে লিমনের স্বজনরা। গত 16 এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর 8 দিন পর 24 এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। খুন হওয়া আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টির দেহাবশেষও 2-1 দিনের মধ্যেই দেশে আনার কথা। আমার ছেলেকে এইভাবে যে মরতে হবে, জানি না উপরওয়ালা জানে কি কষ্ট দিছে। এটাই আমার কাছে কষ্ট যে আমার ছেলে। না, এখন ওরকম কোনো হিন্টস পাওয়া যায়নি। আর ফ্যামিলির সাথেও রুমমেটের ব্যাপারে কোনো কিছু শেয়ার করেনি কখনো। অবশ্যই ন্যায় বিচার দাবি করি। বাংলাদেশ সরকার তথা আমেরিকান সরকারের কাছে আমরা অবশ্যই ন্যায় বিচার দাবি করি। আমরা যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং অবশ্যই আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি জামালপুরে। আমরা একটু সেখানকার খবর জানতে চাই সহকর্মী সাগর ফরাজের কাছ থেকে। সাগর, লিমনের মরদেহ আসলে কখন নাগাদ গ্রামের বাড়িতে পৌঁছাতে পারে, জানাজা এবং দাফন সম্পর্কে একটু জানতে চাই। দেখুন ছোঁয়া, যেহেতু সকালেই রওনা হয়েছে, আমরা বলতে পারি আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু জামালপুরে তার মাদারগঞ্জের যে পৈতৃক বাড়ি রয়েছে সেই বাড়িতে পৌঁছাতে পারে। আমরা ইতিমধ্যে সেই গাড়ি বহরের একজনের সাথে কথা বলেছি। তিনি যেমনটি বলছেন যে গাজীপুরের অর্থাৎ গাজীপুরের পরে যে সাভারের পর যে চন্দ্র এলাকা রয়েছে সেই এলাকাটি তারা পার হয়েছে, মরদেহ নিয়ে কিন্তু তারা আসছে। আমি যদি বিস্তারিত একটু বলি যে জামিল সে হচ্ছে মূলত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডিরত ছিল। সেখান থেকে তিনি সহ তার যে আরেকজন সহকর্মী ছিল অর্থাৎ সহপাঠী ছিল তিনিও কিন্তু মারা গেছেন। সেই মরদেহ কিন্তু সকালে অর্থাৎ বাংলাদেশে কিন্তু অবতরণ করে বিমানটি, তারপরে হচ্ছে সেখান থেকে কিন্তু জামালপুরের উদ্দেশ্যে ইতিমধ্যে কিন্তু তারা পথে রয়েছে। তো এখানে আমরা যে বিষয়টি দেখেছি এখন পর্যন্ত কিন্তু তার গ্রামের বাড়িতে অর্থাৎ প্রত্যেক বাড়িতে কিন্তু মানুষের স্বজনরা সবাই কিন্তু এসে ভিড় করেছেন আমরা জানতে পেরেছি। পাশাপাশি তার কবর যে খোঁড়ার যে পারিবারিক কবরে যেখানে কবরস্থান তাকে সমাহিত করা হবে অর্থাৎ দাফন করা হবে সেখানে কিন্তু মূলত এই কবর খোঁড়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি যে বিষয়টি আরেকটি বিষয়
রয়েছে, সেটি হচ্ছে যে দাফনের যে জানাজার নামাজ সব কিছু আনুষ্ঠানিকতা কখন করা হবে সেটি হচ্ছে তাদের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিকেলে হচ্ছে সে আনুষ্ঠানিকতা করবে এবং কি মাগরিব বাদ অর্থাৎ মাগরিবের পরে কিন্তু জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে যখন আমরা পরিবারের স্বজনদের সাথে কথা বলেছি, তার আগেও একদিন আমরা তার বাড়িতে গিয়েছিলাম, অর্থাৎ প্রত্যেক বাড়িতে গিয়েছিলাম, স্বজনরা কিন্তু তার হত্যার যে বিচার সেটি কিন্তু চেয়েছেন এবং কি পুরো তার এই এলাকাটিতে তার পৈতৃক যে এলাকা সেই এলাকায় কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে এবং কি মানুষজন জড়ো হচ্ছে। সোয়া, খুবই স্বাভাবিক। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে এখন পর্যন্ত ডিসিদের সঙ্গে বৈঠক করেছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফৌজা খানম এবং সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে এই সম্মেলন। জেলা প্রশাসকদের সাথে অধিবেশন শেষে ব্রিফিংয়ে পর্যটন মন্ত্রী জানান, সরকার পর্যটন খাতের উন্নয়নে কাজ করছে। পর্যটকরা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, জেলা প্রশাসকের সেই বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। প্রথম সেশনের বৈঠকে পর্যটন কেন্দ্রগুলোর মান উন্নয়ন ও সংস্কার এবং পর্যটনকে কিভাবে আকর্ষণীয় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী। এ সময় সংস্কৃতি মন্ত্রী জানান, দেশের প্রত্নতত্ত্ব বিভাগের 535টি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন জেলায় থাকা লাইব্রেরি ও পুরনো অডিটোরিয়ামগুলোর উন্নয়নে সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে প্রস্তাবনা দিয়েছেন জেলা প্রশাসকরা। মন্ত্রণালয় থেকে নির্দেশ দিয়েছি যে যারা পর্যটক যারা আসবে তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে, আর কক্সবাজারটাকে যাতে আরো ভালো রাখা যায়, আরো পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থায় রাখা যায় বীজটা, সেই দিকেও তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি এবং আরও নতুন করে আমাদের আরও বেশি পরিকল্পনা রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে কাজকর্ম হচ্ছে প্রত্যেক জেলা প্রশাসন। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সবশেষ তথ্য অনুযায়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভবানীপুর আসনে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভবানীপুরে পিছিয়ে থাকলেও নন্দীগ্রাম আসনে এগিয়ে রয়েছেন শুভেন্দু। এদিকে বহরমপুরে প্রথম রাউন্ডের গণনায় এগিয়ে বিজেপি। প্রায় 1200 ভোটে পিছিয়ে রয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আলোচিত রাজনীতিবিদ হুমায়ুন কবির রেজিনগর আসনে প্রায় 5,500 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এদিকে এখন পর্যন্ত 294 আসনের মধ্যে 1.5 শতাধিক আসনে এগিয়ে আছে বিজেপি। বিপরীতে তৃণমূল এগিয়ে 119টিতে। আগেরবার 0 আসন পাওয়া কংগ্রেস এগিয়ে 4 আসনে। দর্শক, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের খবর জানতে চাই সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে। ভোট গণনার সবশেষ যে আপডেট তিনি সেই খবরটি জানাবেন। সুকান্ত, এখন পর্যন্ত কে কোন আসনে এগিয়ে আছে সবশেষ জানাবেন এবং কখন নাগাদ পূর্ণাঙ্গ যে ফলাফল সেটি পাওয়া যেতে পারে এবং সেই সাথে কোনো অনিয়ম আপনার চোখে পড়েছে কিনা? দেখুন ছোঁয়া, প্রথমে বলে রাখি যে এই মুহূর্তে আমাদের হাতে এসেছে দ্বিতীয় রাউন্ড ভবানীপুর কেন্দ্রের গণনার ফলাফল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 4,822টি ভোট এবং শুভেন্দু অধিকারী পেয়েছেন 6,380টি ভোট। অর্থাৎ শুভেন্দু অধিকারীর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 1,558টি ভোটে পিছিয়ে রয়েছে। এটা হচ্ছে ভবানীপুর। আমার পেছনেই এই গণনা কেন্দ্র চলছে, ভবানীপুর কেন্দ্রের শেখোয়া গার্লস হাই স্কুলে। এর পাশাপাশি খড়গপুর গ্রামীণে তপন ভূঁইয়া বিজেপি প্রার্থী, তিনি কিন্তু 2,559 ভোটে এগিয়ে রয়েছেন। ঘাটালে বিজেপি প্রার্থী 3,676 ভোটে এগিয়ে আছেন। পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর জেলার 235 নম্বর কেশপুর বিধানসভায় দ্বিতীয় রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা 1,081 ভোটে এগিয়ে আছেন। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভায় 1,081 ভোটে এগিয়ে রয়েছেন শিবসার নাকাশিপাড়ায় 600 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কল্লোল খা। দ্বিতীয় রাউন্ডের শেষে মন্টু পাখিরা তিনি এগিয়ে রয়েছেন 1,004 ভোটে। সব থেকে বড় যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে, সেখানে 3টি বিধানসভা অর্থাৎ জগদ্দল, ভাটপাড়া এবং নোয়াপাড়া, এই 3টি কেন্দ্রেই কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী অর্জুন সিং, পবন সিং এরা। এছাড়া মালদা, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গে ব্যাপক ফল লাভ করছে, অর্থাৎ বিজয়ের পথে এগিয়ে রয়েছে কিন্তু বিজেপি প্রার্থীরা। এখনো পর্যন্ত রাজ্যে
104টি আসনে বিজেপি প্রার্থী এগিয়ে, আর 91টি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে। সর্বশেষ পরিস্থিতি কিন্তু এতটাই পেয়েছে। এবং নিরাপত্তার কথা যেটা বললেন, সেটা সর্বত্র কিন্তু নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গণনা চলছে। আসানসোলে বিজেপি সমর্থকরা ইতিমধ্যেই যে গেরুয়া আবির, সেই গেরুয়া আবির খেলতে শুরু করেছে। উত্তরবঙ্গ থেকেও কিন্তু একই ছবি ধরা পড়েছে। স্বাভাবিকভাবে এই বিজয় কোথায় গিয়ে ঠেকে এবং সরকার কারা গঠন করবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে। এখনকার মতো আপডেটটা জেনে নিলাম সুকান্ত আপনার কাছ থেকে। পরবর্তীতে আবার আপনার সঙ্গে যোগ দেব। অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস বন্ধ হচ্ছে না কিছুতেই, বরং দিন দিন বসতি বাড়ছে। অন্যান্য বছরের মতো এবারও বর্ষায় পাহাড় ধসে প্রাণহানির শঙ্কা দেখা দিলেও পুনর্বাসন ছাড়া সরতে নারাজ বসবাসকারীরা। তাদের স্থানান্তর, উচ্ছেদ এবং পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত কার্যকর হয়নি। বায়েজিদের আমিন পাহাড়ের পাদদেশে এভাবেই ৩৫ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করছেন এই নারী। টানা বৃষ্টিতে পাহাড় ভেঙে রান্নাঘরের জানালায় চলে এসেছে, তবুও ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে নারাজ তিনি। ওই দিকটা মাটি আইয়ে এই জায়গাটা বসছে। আচ্ছা, এই যে এখন পাহাড় তলে ভেঙে ভেঙে এই পর্যন্ত আসছে, তার মানে আপনার ঘরেও পড়তে পারে? না না না, পড়ে না, আল্লাহ দিলে পড়ে না। আল্লাহ দিলে পড়ে না। এটা ঝুঁকি নেই জায়গাটা থাকা? ঝুঁকি তো এখানে থাকি না, আমরা তো লাস্টের রুমে থাকি। জেলা প্রশাসনের হিসেবে চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ ২৬ পাহাড়ে বসতি অন্তত ৬৫০০। সবখানের চিত্র একই। বর্ষা মৌসুম আসলেই শুরু হয় মাইকিং, ব্যতিক্রম হয়নি এবারও। টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা তৈরি হলেও ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যায় না কেউই। কই এখন মাইকিং কখন করছে সঠিক বলতে পারি না, কাজে ছিলাম তো বলতে পারি জানি না। আছে না বাজি জিনিসপাতি ভালাই, ব্যাগ কি আর নেওয়া যায়, এই জন্য জান না। হ্যাঁ, সবাই যদি একসাথে চলে যায়, অনেক মানুষ হয়ে যায়, অনেক বিড়াবিড়ি, বাচ্চারা অনেক দুষ্টামি করে, কান্নাকাটি করে, বুঝেন না, এই জন্য জি আবার চলে আসে। পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা এসব বসতি অবৈধ হলেও প্রতিটি ঘরে আছে বিদ্যুৎ ও পানির সংযোগ। সেবা সংস্থাগুলোর অবৈধ স্থানে বৈধ সংযোগ দেয়া প্রমাণ দেয় অনিয়মের। এই 3টা মিটারে আপনার নামে কোনটা? এখানে আছে মাঝখানেরটা। আপনার টোটাল ঘর চলে 15টা 3টা মিটারে। বাকিদের কাছ থেকে মানে কত ইউনিট হয় এটা আপনারা হিসাব করে টাকা নিয়ে নেন? জি জি জি। আপনার নামে কয়টা মিটার? আমার নামে আমার একটা মিটার। আপনার একটা। এটা আবেদন করেই তো নিছেন না পিডিবি থেকে? তো এইখানে লাইনগুলো কেমনে দেয়? বিদ্যুতের লাইন, পানির লাইন? ওরা সব পুরো লাইন এখানে নাই, সব পুরো লাইন। প্রতি বছর বর্ষা মৌসুমে সভা ডাকে পাহাড় ব্যবস্থাপনা কমিটি। শুরু হয় মাইকিং, যা শেষও হয় মাইকিং দিয়েই। গত বছর সভায় গৃহীত ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে নেওয়া, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত কার্যকর হয়নি এখনও। আমরা তাদেরকে সরিয়ে দেওয়ার পরেও 1 ঘন্টা পরে আমরা চলে যাওয়ার পরে তারা এখানে অবস্থান করে। কিভাবে তারা বিদ্যুৎ, পানি এবং গ্যাসের লাইন পাচ্ছে, এবং এটা পাওয়ার কারণেই তো বেসিক্যালি তারা এখানটায় আসার জন্য অনুপ্রাণিত হচ্ছে। তো এই এটা কিভাবে হচ্ছে, এটা আমি পাওয়ার ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে এটা আমি অবতারণা করব। আল আমিন শেখদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বৃষ্টি আশীর্বাদের বদলে যেন অভিশাপ হয়ে নামে রংপুর মহানগরীতে। বিশেষ করে ভিআইপি আবাসিক এলাকা মাস্টারপাড়ার ৩,০০০-এরও বেশি পরিবার বৃষ্টি হলেই আতঙ্কিত হন। জলাবদ্ধতায় স্থবির হয়ে যায় জনজীবন। এলাকাটির প্রধান সড়কে ড্রেন থাকলেও তা অপরিষ্কার ও সংযোগ স্থল বন্ধ। পানি নামতে অপেক্ষা করতে হয় রোদের ওপর। এই চিত্র রংপুর মহানগরীর ভিআইপি আবাসিক এলাকা মাস্টারপাড়ার 4তলা মোড় থেকে বাবুখা পর্যন্ত মূল সড়কের। বৃষ্টি নামলেই সড়কে জমে হাঁটু পানি, ড্রেন থাকলেও তা অকার্যকর। ড্রেনের উপরে পানি, মানুষ কই যাবে? মানুষের ওই পাশে যান, ওই পাশে বাসাবাড়ি সব ডুবে গেছে। খুবই দুরবস্থা, মানে এত ভালো একটা আবাসিক এলাকা হওয়ার পরেও হচ্ছে কোনো নিষ্কাশন ব্যবস্থা খুবই খারাপ। এখন এই পানিটা বাড়ি ঘরগুলো হইতে রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। পাড়াটির ভেতরের গলিগুলোর পরিস্থিতি আরও করুন। দারুস সালাম বাইতুল কালাম মাদ্রাসা ও মসজিদ পর্যন্ত নতুন সড়ক ও ড্রেন নির্মাণ হলেও ড্রেনের দুপাশেই সংযোগ ঢালাই করা। একটি কালভার্ট থাকলেও সেটি বন্ধ করে দেয়ায় মাদ্রাসার আশেপাশের বাড়িঘরে একটু বৃষ্টিতেই ওঠে পানি। শাড়ির দোকানের সামনে মাদ্রাসা যাইতে ড্রেনটা বন্ধ করা আছে, ওই জন্য সংযোগ স্থান বন্ধ করার জন্য পানিটা ঢুকতে পারছে না। রাস্তাটাতে বান্ধিল, সরকার থেকে রাস্তা বান্ধিল, 2টা বোল্ডার আসিল রাস্তার মধ্যে, ওই ওতে মারি দিয়ে গেছে, আলা পানিতে আমরা ডুবি আছি।
ওদিকে মসজিদের পেছন থেকে পুরো এলাকা কোমর পানির নিচে। অনেকেই ভাড়া বাসা ছেড়ে অন্য এলাকায় যাচ্ছেন। এলাকাটির পূর্ব ও দক্ষিণ পশ্চিমে এল আকৃতির রাস্তা ও ড্রেন হলেও সংযোগ বন্ধ, ফলে পানি এসে জলাবদ্ধ হয় এলাকাটি। এই দিকে যত ৩-৪ এলাকার পানি মনে করেন যে এই জায়গাটা পুরোপুরি বন্ধ হয়ে আছে, এই ডিগি মতো হয়ে আছে। যে ড্রেনগুলা করতেছে, ড্রেনগুলা ঠিকভাবে করতেছে না, যার ফলে পানি পার হয় না। 10-12 দিন থেকে পানি আজকে একটু আর বেশি হয়ে গেছে, এখন মনে হয় ঘরে পানি ওড়ে ওড়ে ভাব। চারতলা মোড়ের প্রধান সড়কের নিচে ক্রসিং না থাকায় পানি বনানীপাড়ার ড্রেনের আউটফলে ঢুকতে পারছে না। এতে বৃষ্টি হলেই পানিবন্দী হয়ে পড়েন মাস্টারপাড়ার 3000-এরও বেশি পরিবার। এমন অবস্থায় সাময়িক পদক্ষেপ হিসেবে ক্রসিংটি চালু করতে টেন্ডার আহ্বান করা হবে বলে জানান সিটি প্রশাসক। এই চারতলা মোড়ের এই ক্রসিংটিকে ঠিক করার জন্য আমরা টেন্ডারে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা খুব অল্প সময়ের মধ্যেই এটি টেন্ডার প্রক্রিয়ায় চলে আসবে। প্রতিষ্ঠার 13 বছরেও কোনো মাস্টার প্ল্যান তৈরি হয়নি রংপুর সিটিতে। 205 বর্গ কিলোমিটার সিটিতে ড্রেন মাত্র 441 কিলোমিটার, সেটারও 70% অকেজো। এই এলাকাটিতে একদিকে নেই কোনো সড়ক ও ড্রেন, তার ওপর আশেপাশের যে ড্রেনগুলো আছে তারও সংযোগস্থল বন্ধ। সে কারণে তাদের এই করুণ পরিণতি। এই অবস্থায় নগর প্রশাসকের দিকেই তাকিয়ে আছেন এই এলাকার মানুষ। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, মাস্টারপাড়া, রংপুর। এদিকে উজানের ঢল ও বৃষ্টিতে তলিয়েছে নেত্রকোনা সহ হাওর অঞ্চলের উঠতি বড় ফসল। বড় ধরনের ক্ষতির মুখে কৃষক। আরও জানব, নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসাইন। নতুন করে কি ফসলি জমি প্লাবিত হয়েছে? ধান কাটার জন্য শ্রমিকের যেই সংকট, সেটি দূর হয়েছে কিনা? নেত্রকোনার হাওর অঞ্চলগুলো তো অলরেডি নিমজ্জিত হয়েছে। উঁচু যে অঞ্চলগুলো আছে সেগুলোর ধান কাটা চলছে। আসলে শ্রমিক সংকট রয়েছে, হারভেস্টার জমিতে নামতে পারছে না জলাবদ্ধতার কারণে। এখানে কৃষক ধান কাটছেন। উত্তরাঞ্চল থেকে অন্যান্য সময় শ্রমিক আসে। এবছরও কৃষকরা যে আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে তারা শ্রমিকের জন্য যোগাযোগ করেছিলেন, অগ্রিম টাকাও দিয়ে রেখেছিলেন, কিন্তু জলাবদ্ধতার সংবাদ শুনে ওই শ্রমিকরা আসেনি। ফলে দুর্ভোগ কিন্তু কৃষকদের। আমরা গতকাল পর্যন্ত জেলা প্রশাসনের যে তথ্য জানি, সেই তথ্য হচ্ছে যে 22,000 হেক্টর জমির ফসল অলরেডি তলিয়ে গেছে। এছাড়া প্রায় 70,000 কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে, সেরকম জানিয়েছে আমাদেরকে। যে ক্ষতির পরিমাণ প্রায় 313 কোটি টাকার ফসল ক্ষতি হয়েছে, যা প্রাথমিক তথ্য অনুসারে বলা যায়। এছাড়াও তারা ক্ষতি নিরূপণের কাজ করছেন। অন্যান্য যে উঁচু অঞ্চলগুলো আছে, অপেক্ষাকৃত উঁচু অঞ্চলের ফসল তলিয়ে গেছে, যেগুলোর ক্ষতি নিরূপণের কাজ কৃষকরা করছেন। আর ধানের যে দাম, শ্রমিক সংকটের মূল কারণ হচ্ছে ধান বিক্রি করে আসলে শ্রমিকের বেতন দিতে হয়। 3 মণ ধান বিক্রি করেও কিন্তু একজন শ্রমিকের বেতন দেওয়া যায় না। ধান মাত্র 500 টাকা দরে ধান বিক্রি হয়, যেগুলো 500 টাকা দরেও এই ভেজা ধান কিন্তু বিক্রি করতে পারছেন না। ফলে শ্রমিক সংকট এবং শ্রমিকের মজুরি নিয়েও সংকটে রয়েছেন চাষিরা। তবে এই সংকট থেকে উত্তরণের সম্ভাবনা। আজ সকাল থেকে যদিও বৃষ্টি হচ্ছিল, এই মুহূর্তে কিন্তু নেত্রকোনার আকাশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে যে পরিস্থিতির উন্নতি হতে পারে। সব মিলিয়ে ক্ষতি পুষিয়ে উঠবে কৃষক, এটি প্রত্যাশা। অনেক ধন্যবাদ কামাল আপনাকে। হরমুজ প্রণালীর পরিস্থিতি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না বলে জানিয়েছে ইরান। দেশটির ডেপুটি স্পিকার আলী নিকজাদের দাবি, যুক্তরাষ্ট্রের হরমুজ খোলার সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এটা নিশ্চিত যে হরমুজ প্রণালী নিয়ে আমাদের অবস্থান থেকে পিছু হটব না। এটি আর যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না। শত্রুপক্ষ অসহায় হয়ে পড়েছিল। বন্ধ হয়ে যাওয়া প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েও তা করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। নিশ্চিত থাকুন, তার অবরোধের লক্ষ্য অর্জিত হবে না। হরমুজ প্রণালীতে হামলার শিকার আরও একটি ট্যাঙ্কার। সোমবার মেরিটাইম সিকিউরিটি অর্গানাইজেশন জানিয়েছে অজ্ঞাত বস্তু আঘাত হানতে ট্যাঙ্কারটিতে। তবে এখনও ট্যাঙ্কারটির নাম প্রকাশ করা হয়নি। জানা যায়নি হামলায় ক্ষয়ক্ষতির তথ্য। ইরান যুদ্ধের জেরে গত 2 মাসে হরমুজ প্রণালীতে আটক প্রায় 2000 জাহাজ। এছাড়া এই জলপথে হামলার শিকার হয়েছে অন্তত 19টি নৌযান। এদিকে হরমুজে আটকা পড়া জাহাজ উদ্ধারে বিশেষ মিশন শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় তাদের এই অভিযানে অংশ নেবে দেশটির সামরিক বাহিনীর 15,000 সদস্য।
হিমালয়ের উচ্চতা যেন হার মেনেছে এক বাংলাদেশের অদম্য ইচ্ছা শক্তির কাছে। মাউন্ট এভারেস্ট ও লথোসের পর এবার বিশ্বের ৫ম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়ায় ওড়ালেন লাল সবুজের পতাকা। বলছি চট্টগ্রামের সন্তান পর্বতারোহী বাবর আলীর কথা। প্রথম বাংলাদেশি হিসেবে ৮,৪৮৫ মিটার উচ্চতার এই দুর্গম শিখর জয়ের মাধ্যমে তিনি গড়লেন নতুন এক ইতিহাস। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের ৫ম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু জয় করলেন পর্বতারোহী বাবর আলী। বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ ৮,৪৮৫ মিটার উচ্চতার এ শিখরে পৌঁছে নিজের ৫ম ৮,০০০ জয়ের কীর্তি করেন তিনি, যা এখনও কোনো বাংলাদেশের নেই। ১৪টি ৮,০০০ মিটারের পর্বতের মধ্যে ইতোমধ্যে ৫টি শৃঙ্গ ছুঁয়ে ফেলেছেন বাবর। কঠিন আবহাওয়া আর দীর্ঘ প্রস্তুতি পেরিয়েই এসেছে এই সাফল্য, বলেন বাবর আলী। গতকাল ভোরে ৫:৩০টার সময় নেপাল স্থানীয় সময় আমি বিশ্বের ৫ম সর্বোচ্চ শৃঙ্গ মাকালু আরোহণ করতে সক্ষম হয়েছি এবং গতকালই রাত ৮:৩০ নাগাদ আমি বেস ক্যাম্পে এসে পৌঁছেছি। এপ্রিলের শুরুতে দেশ ছাড়ার পর ধাপে ধাপে বেস ক্যাম্প 1, 2, 3 অতিক্রম করে চূড়ান্ত আরোহণে নামেন তিনি। টানা প্রায় ১১০০ মিটার খাড়া আরোহণ শেষে ২ মে ভোরে পৌঁছান শিখরে। এর আগে মাউন্ট এভারেস্ট, মাউন্ট লোৎসে, অন্নপূর্ণা 1, মাউন্ট আমাদ আবলাম ও মাউন্ট মানাসলু জয় করেছেন বাবর। মাকালু আমার ৫ম ৮,০০০ মিটার অভিযান। এতদিন এর আগে ৪টা ৮,০০০ মিটার অভিযান ৮,০০০ মিটার পিক ক্লাইম্ব করেছি, 10টা বাকি ছিল, এখন বাকি আছে 9টা। সংখ্যাটা একক সংখ্যায় চলে এসছে, এই জন্য খুবই আনন্দিত। ২০১৪ সালে পর্বতারোহণ শুরু করা এই অভিযাত্রীর লক্ষ্য বিশ্বের ১৪টি ৮,০০০ শৃঙ্গই স্পর্শ করা। মাকালু জয় সেই স্বপ্নপথের ৫ম ধাপ। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ইউরোপিয়ান ফুটবল লিগের খবর জানাতে চাই এবার। ইতালিয়ান সেরিয়া লিগে এক মৌসুম পরে শিরোপা পুনরুদ্ধার করেছে ইন্টার মিলান। পারমাকে ২-০ গোলে হারিয়ে ৩ ম্যাচ হাতে রেখে ২১তম লিগ শিরোপা জয় করল তারা। এদিকে স্প্যানিশ লা লিগায় ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে স্পানিওলকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে কাগজে কলমে শিরোপা পুনরুদ্ধারের ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে আলভারো আলবেলোয়ার দল। আরসিডিই স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে আতিথ্য জানায় এসপানিওল। লা লিগার শিরোপার রেসে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই লস ব্ল্যাঙ্কোসদের। যদিও হিসাবটা কেবল কাগজে কলমে, কেননা রিয়ালের চেয়ে টেবিলে ১১ পয়েন্ট এগিয়ে বার্সেলোনা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও তা গোলে পরিণত করতে পারেনি কোনো দল। তবে বিরতির পর ভিনিসিয়াসের নৈপুণ্যে এগিয়ে যায় লস ব্ল্যাঙ্কোসরা। খেলার ৫৫ মিনিটে ফিরতি পাসে বল পেয়ে ডেডলক ভাঙেন এই ফরওয়ার্ড। আর ১১ মিনিট পর ব্যাক হিলে বাড়ানো ফিরতি বলে দারুণ প্রেসিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভিনি। বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এদিকে ইতালিয়ান সিরিয়া লিগে শিরোপা পুনরুদ্ধার করেছে ইন্টার মিলান। স্যান সিরোর বাইরে ম্যাচ শুরুর আগে ছিল উৎসবের আমেজ। শিরোপা নিশ্চিত করতে ইন্টারের প্রয়োজন ছিল কেবল ১ পয়েন্ট। তবে সেই সমীকরণে না গিয়ে শুরু থেকে আক্রমণে এগিয়ে থাকে স্বাগতিকরা। প্রথম গোলটি পেতে অপেক্ষার প্রহর দীর্ঘ হয়েছিল তাদের। প্রথমার্ধের ইনজুরি টাইমে স্কোরশিটে নাম তুলে দলকে ১-০ গোলে লিড এনে দেন মার্কাস থুরাম। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে বেশ কয়েকবার চেষ্টা চালায় পারমা। উল্টো শেষ দিকে আরও একটি গোল হজম করে বসে সফরকারীরা। ৮০ মিনিটে হেনরিখের গোলে শিরোপা নিশ্চিতের আনন্দে মাতে ইন্টার মিলান। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। আর দর্শক, এ ছিল যমুনা নিউজে।